29 এপ্রিল সোমবার রাত 8টায় শামীম জাহেরিয়া টেলিটর্সপিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। তীব্র গরমে 3 দিন স্কুল মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। লিখিত আদেশ দেখে আপিল বলছেন শিক্ষামন্ত্রী। ব্যাংক সহ 4 খাতে সুশাসন নিশ্চিতের তাগিদ এডিবির, জোর দিতে হবে অর্থনীতির বহুমুখীকরণে। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানার আশঙ্কা, ঠেকানোর চেষ্টায় ইসরায়েল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত। তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় দুপুরে এই নির্দেশনা দেয় হাইকোর্ট। এদিকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আর কাল খুলনা ও রাজশাহী বিভাগ এবং ঢাকাসহ 9 জেলার স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে তীব্র গরমে নড়াইলে 15 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে, এর মধ্যে জ্ঞান হারায় 6 জন। আজ সারা দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দুপুরে। ঢাকায় তাপমাত্রা পারদ উঠেছে 40.3 ডিগ্রিতে। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এবং সাথে আছেন ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান ভূঁইয়া। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। রাশেদা কে চৌধুরী, প্রথমে আপনার কাছে যেতে চাচ্ছি। আপনার কাছে বিষয়ে জানতে চাচ্ছি, গত কয়েকদিন ধরে যখন এই তাপ প্রবাহ শুরু হলো দেশে, এরপর স্কুল বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত এসেছে, আবার সিদ্ধান্ত পাল্টিয়েছে, আবার আদালতের কথা এসেছে। আজকে আদালতের এক ধরনের নির্দেশনা এসেছে। শিক্ষামন্ত্রী বলছেন আদালতের সিদ্ধান্তে তারা সন্তুষ্ট নয়। সব কিছু মিলে আপনার কাছে এই পুরো বিষয়টাকে একটু সমন্বয়হীনতা বলে মনে হচ্ছে কিনা স্কুল কলেজ খোলা রাখার ব্যাপারে? দেখুন, এটি একটি আপৎকালীন সময় বলবো আমি। বাংলাদেশ তো আমরা সবাই জানি যে দুর্যোগ প্রস্তুতি মোকাবেলায় অনেক দূরে গিয়েছে। আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান আছে, পরিকল্পনা সবকিছুই বাস্তবায়িত হয়, কিন্তু এটা হচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদির সময়। কিন্তু আমরা এখন অন্য ধরনের একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছি। এই সবগুলো প্রাকৃতিক বিপর্যয়কে তো এক চোখে দেখলে হবে না, আমাদের আবহাওয়াবিদ আর ভালো বলতে পারবেন। কিন্তু যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ সেটি হলো যে এত গরমের মধ্যে আমরা শিক্ষা ব্যবস্থাপনাটা কিভাবে চালাবো, সেখানে সমন্বয়হীনতা শুধু বলবো না, আমি যেটা বলতে চাই যে এটা বোধহয় এক ধরনের বাস্তবায়নযোগ্য হয়নি। কারণ আপনি যে কথাটা বললেন যে মারা গেছে শিক্ষার্থী বা অসুস্থ হয়ে পড়েছে, এগুলো কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে ছিল। মাধ্যমিক বিদ্যালয়ে তো সুনির্দিষ্ট নির্দেশনা গেছে বন্ধ রাখার জন্য। তাহলে এটা মনিটরিং এর দায়িত্ব কার ছিল? শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো দায় এড়াতে পারে না। এটি হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, আমাদের অভিজ্ঞতায় আমরা যতটুকু জানি, আমি তো দীর্ঘ 3 দশক ধরে শিক্ষায় কাজ করি, সেখানে এই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আমাদের একটি নমনীয় স্কুল ক্যালেন্ডারের বিবেচনাধীন ছিল, ফ্লেক্সিবল স্কুল ক্যালেন্ডার। আমি যদি উদাহরণ দিয়ে বলি, এই মুহূর্তে সব অঞ্চলে তো আপনার তাপপ্রবাহ এরকম নাই, কিন্তু সেই সব জায়গায় স্থানীয়ভাবে কেন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে না? সিদ্ধান্ত না নিতে পারে একটাই কারণ, যে আমাদের সকল সিদ্ধান্ত অসম্ভব রকম কেন্দ্রীভূত। এই সেন্টার থেকে যেটা দেয়া হবে সেটাই যোগ্য। কিন্তু এটা আরেকটি উদাহরণ, এই যে ফ্লেক্সিবল স্কুল ক্যালেন্ডার, যখন যেখানে যেভাবে প্রয়োজন, বিশেষ করে আপৎকালীন পরিস্থিতিতে, কই বন্যার সময়, ঝড়ঝঞ্ঝার সময় আমরা তো শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র বানাই, এটা উদাহরণ তো আমাদের আছে। সেখানে স্থানীয়ভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়। এই জায়গাতেই আমাদের একটু ঘাটতি আছে মনে হয়, শুধুমাত্র সমন্বয়হীনতা না, ঘাটতি আছে আমাদের। আমি আপনার কাছে আবার আসবো, একটু আমি যেতে চাই ডক্টর শামীম হাসান ভূঁইয়ার কাছে, যিনি আবহাওয়াবিদ। তার কাছে জানতে চাই যে এখন যে তাপদাহ বইছে সারা দেশে, ডক্টর ভূঁইয়া, সেটা কি আসলে আমরা আপৎকালীন বিষয়ে ভাববো কিনা, বা নিশ্চয়ই এটা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি গরম,
কিভাবে এই আবহাওয়ার বর্তমান পরিস্থিতিকে আপনি বলবেন জনাব ভূঁইয়া? আনমিউট করতে হবে, আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ, আমি যে প্রশ্নটা করছিলাম যে রাশিয়া থেকে যদি বলছেন যে এখন যে আবহাওয়াটা এক ধরনের আপৎকালীন পরিস্থিতির মতো, এখন বর্তমানে যে তাপপ্রবাহ বইছে সেটাকে আপনি আপৎকালীন পরিস্থিতির কথা মনে করেন কিনা, বা এমন আবহাওয়া বইছে কিনা, বাংলাদেশ বিরাজ করছে কিনা এখন? ডক্টর শামীম হাসান ভূঁইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। প্রশ্নটি হচ্ছে যে এই বর্তমানে যে তাপপ্রবাহ বইছে দেশে সেটাকে আপৎকালীন সময় বলা যাবে কিনা? আমি মনে করি যে এটা আপৎকালীন সময়, যদিও এটা প্রায় একটানা 26-27 দিন হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা বলেছি যে 2 তারিখ থেকে সিলেট এবং এই অঞ্চলে বৃষ্টিপাত শুরু হবে এবং এটা পর্যায়ক্রমে আমাদের নিচের দিকে দক্ষিণে চলে আসবে, আস্তে আস্তে চট্টগ্রাম এবং ঢাকার দিকেও চলে আসবে। কাজেই এটা তো এখন বোঝা যাচ্ছে যে এটা একেবারে দীর্ঘদিন চলবে না। এটা সামনে হয়তো কিছুদিন পরে এটার প্রভাব কমে আসবে এবং এটা আস্তে আস্তে হয়তো অন্তত মে মাসের প্রথম 10 দিন এটা আমাদের সহনীয় পর্যায়ে থাকবে। কাজেই আমার মনে হয় যে যে সময়টা এখন, এটাও তো বলা হচ্ছে মে মাসে আরেকটি তাপপ্রবাহ বইতে পারে, সেটার সম্ভাবনা তো আছে। সেটার সম্ভাবনাও আছে, কিন্তু প্রথম যে সপ্তাহটা অর্থাৎ 2 তারিখের পর থেকে পর্যায়ক্রমে 2 তারিখের শুরুতেই কিন্তু ঢাকাতে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা নেই। 2 তারিখের 4-5 তারিখের দিকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বাংলাদেশের অন্যান্য অংশে বিস্তৃতি লাভ করবে এই বৃষ্টিটা। কাজেই অন্তত কিছুদিন আমাদের স্বস্তিদায়ক থাকার সম্ভাবনা রয়েছে। আর এই যে এখন যে বাকি 2-3 দিন বা যে 2 তারিখের আগ পর্যন্ত যে সময়টা, এটা একটা আপৎকালীন সময়, একেবারে দীর্ঘ সময় নয় যে এটা। এই যে আপৎকালীন পরিবেশ এই মুহূর্তে আমরা বিরাজ করছে বলে আমরা বলছি, এটা গত কত বছরের মধ্যে এমনটি হলো, কি বলছে আবহাওয়ার অফিসের হিসাবে? এটা গত 10 বছরে আমরা দেখেছি যে এপ্রিল মাসে তাপপ্রবাহ থাকে এবং কোন আমরা যে 3টা বছর দেখেছি যে এই 3টা বছরে 16 দিন একটানা, কোনোটা হচ্ছে 21 দিন, কখনো 13 দিন, এরকম 3টা বছরে ছিল 10 বছরের ভেতরে। তো সেই হিসাবে এটা একেবারে দীর্ঘতম বলা যেতে পারে, কারণ 26-27 অনেক ধন্যবাদ জনাব ভূঁইয়া। আমি একটু রাশেদা চৌধুরীর কাছে যেতে চাই। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি বলছিলেন যে এই ধরনের পরিবেশে শিক্ষার যেটা সময়সূচিটা পরিবর্তন করা যেতে পারে, ক্লাসে করা যেতে পারে। জনাব ভূঁইয়া বলছিলেন যে এপ্রিল মাসে গত 10 বছরের হিসাবে দেখা গেছে খুব গরম থাকছে। তাই যদি হয়, শিক্ষা ব্যবস্থাপনা যারা জড়িত আছেন তারা বিষয়টা আসলে আমলে নেবেন কিনা, আগে থেকে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কিনা যে এই সময়ে কোন সময়ে বা কম সময়ের জন্য ক্লাস নেওয়া যাবে কিনা, বা ছুটি যদি দিতেই হয় আগে থেকে ধরনের পরিকল্পনা করা যেতে পারে কিনা। দেখুন, আমরা পৃথিবীব্যাপী এই ধরনের তো পরিবেশ বিপর্যয় দেখতে পাচ্ছি আগে যেগুলো দেখছি। আমাদের জীবদ্দশায় তো আমরা এরকম গরম দীর্ঘদিন চলে এটাও আমরা বলতে গেলে দেখিনি, কিন্তু সেই জায়গায় আমাদের প্রস্তুতিটা নেওয়া খুব দরকার। এই আবহাওয়াবিধি বলতে পারবেন উনি, ডক্টর শামীম, যে এগুলো আরো ঘটতে পারে, কিন্তু আরো হতে পারে। আমাদের প্রস্তুতিটা নিয়ে রাখা খুব প্রয়োজন এবং সেটার জন্য একটা পরিকল্পনা, আমাদের যেরকম ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান আছে ওরকম একটা পরিকল্পনা নেওয়া, যে এইরকম পরিস্থিতিতে আমরা যখন যেখানে প্রয়োজন বন্ধ রাখবো, আর না হলে বন্ধ রাখবো না যেখানে প্রয়োজন নেই। কারণটা হলো, আমরা করোনার অভিজ্ঞতা থেকে যদি বলি, দীর্ঘদিন বন্ধ থাকার কারণে যে শিক্ষণ ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে নিতে এখনো কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক। আরেকটি বিষয় এখানে লক্ষ্য করা দরকার, জুন মাসে কিন্তু আমাদের এসএসসি এইচএসসি পরীক্ষার সামনে, সেগুলোর জন্য শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা, প্রস্তুতি নেওয়া, সবকিছুর একটা বিষয় আছে। কাজেই আমরা সুযোগ পেলেই খোলা রাখবো, এইরকম একটা নমনীয় ফ্লেক্সিবল সিদ্ধান্ত নিয়ে রাখাটা খুবই দরকার, এবং সেটা সর্বত্র না করে যেখানে যেরকম দরকার এটা একটা বিষয় করা যেতে পারে। করোনার সময় যেটা করা হয়েছিল, যেমন ধরেন একটা রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন বাংলাদেশকে ভাগ করা হয়েছিল, যে এইখানে করোনার অত প্রকোপ নাই, সেখানেও এরকম একটা কিছু করে
আপৎকালীন ব্যবস্থা কি নেওয়া যায়? সেখানেও কি আবার একটা সংকট দেখা দিবে কিনা যে এই অঞ্চলে শিক্ষণ ঘাটতি দেখা দিল, আরেকটি অঞ্চলে দেখা দিল না, বা আরেকটি অঞ্চলে কম দেখা দিল, সেটারও তার সমন্বয় করার প্রয়োজন হতে পারে। ডক্টর ভূঁইয়া, আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি বলছেন যে সামনে যে আবহাওয়ার যে পরিস্থিতি, যে এই মাস শেষ নাগাদ ঢাকা ছাড়াও অন্যান্য অঞ্চলে বৃষ্টি হবে, ঢাকা হয়তো একটু পরে হতে পারে। আমরা যখন বলছি যে আবহাওয়ার এই অবস্থা পরিবর্তন হচ্ছে, একটা অভিযোগ খুব সার্বিকভাবে সবাই বলছেন যে মূলত এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব সেটিই আসলে পড়ছে। নিশ্চয়ই, কারণ জলবায়ু পরিবর্তন যে প্রভাব বা জলবায়ু পরিবর্তন যে কারণ, সবগুলো কারণ হয়তো বাংলাদেশের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমি যদি একটু স্বল্প মেয়াদে আপনার কাছে জানতে চাই যে আসলে কি করলে অন্তত শহর অঞ্চল বা বাংলাদেশের যেসব অঞ্চলে বেশি গরম অনুভূত হচ্ছে সেখানে গরমটা কম অনুভূত হতে পারে, সেরকম কোনো পরামর্শ আছে কিনা আপনার? আনমিউট করতে হবে জনাব ভূঁইয়া। ধন্যবাদ আপনাকে। প্রকৃতপক্ষে প্রকৃতিকে বা মানুষের পক্ষে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, তবে মানুষের কারণে এই জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত ব্যবহারের কারণে শিল্পোন্নত দেশগুলো যে কার্বন এবং অন্যান্য গ্যাস নিঃসরণ করছে, তার কারণেই কিন্তু এই ক্রমান্বয়ে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এটি একটি কারণ, এবং এটি কিন্তু একদম গ্রাফের আকারে সোজা স্ট্রেইটে আমাদের দেখতে পাচ্ছি যে ইনক্রিজিং ট্রেন্ড সেটা আস্তে আস্তে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এবং এটা নিয়ে তো কাজ চলছে, আপনি জানেন যে এই যাতে কমানো যায় সেটা নিয়ে অনেক কাজ চলছে। তবে বছর যে অতিরিক্ত তাপ হয়েছে সেটা গত বছরও হয়েছে, এবছর আরো একটু বেশি হয়েছে। এটার কারণ কিন্তু এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে এটা এল নিনোর একটা প্রভাব রয়েছে। কারণ এল নিনো বছরগুলোতে আমাদের বাংলাদেশের সাথে এল নিনোর যে সম্পর্ক, সেটা হচ্ছে বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধি পায় এল নিনো বছরগুলোতে, এবং বৃষ্টিপাত কিছুটা কম হয়, মেঘের যে আচ্ছাদন থাকে এই সময়, যেহেতু সূর্য একেবারে 22.5 ডিগ্রির কাছে চলে এসছে, বাংলাদেশের মাথার উপরে চলে এসছে সূর্য, কাজেই এই সময়টা যে পরিমাণ মেঘ সৃষ্টি হয় এবং এই মেঘের আচ্ছাদনের কারণে যে তাপমাত্রা কিছুটা কম থাকে অন্যান্য বছর, এবছর সেটি হয়নি। কাজেই এবছরে আমরা অতিরিক্ত তাপমাত্রা পেয়েছি। কাজেই বৈশ্বিক উষ্ণতা একটি কারণ, এর সাথে এল নিনোর প্রভাব আরেকটা কারণ, কিন্তু এল নিনোর প্রভাব প্রতি বছর হবে না, যেমন পরপর 2 বছর রয়েছে। আমরা মনে করছি যে আগামীতে নিউট্রাল ফেজ বা পরের লা নিনা ফেজে যাবে, তখন এই উষ্ণ আবহাওয়া থাকবে না। অনেক ধন্যবাদ জনাব ভূঁইয়া, আমি আপনার কাছে আবার আসবো। আমি গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদ আক্কি চৌধুরীর কাছে আরেকবার যেতে চাই। যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে বিভিন্ন অঞ্চল ভিত্তিক যদি চিন্তা করা যায়, যে অঞ্চলে বৃষ্টি বেশি হচ্ছে বা যে অঞ্চলে উষ্ণ আবহাওয়া পড়ছে, তারা স্থানীয়ভাবে যদি ব্যবস্থা নেওয়া যায়, শ্রেণী কক্ষের ক্লাস হবে কি হবে না এইসব বিষয়ে, আমি বলছিলাম তাহলে কি আরেক ধরনের সংকট তৈরি হবে কিনা? কারণ সিলেবাসটাতে যেটা পড়ানো হয়, যেসব সবই তো আসলে কেন্দ্রীভূত, একই সিলেবাস সারা দেশে সবখানে পড়ানো হয়, সেটা তাহলে সংকট যদি হয়, সমাধান কিভাবে করা যেতে পারে? দেখুন, আমরা তো এইখানে একটা হচ্ছে স্বল্প মেয়াদী একটা পরিকল্পনা করতে, আবার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে দেখেন দীর্ঘদিন ধরে সরকারের একটা পরিকল্পনার মধ্যেই রয়ে গেছে, চিন্তা ভাবনার মধ্যে রয়ে গেছে, সেটা হলো যে এক শিফটে করা হবে সব স্কুল। কিন্তু এখন পর্যন্ত প্রাথমিকে 8% স্কুল তো আমরা এক শিফটে করতে পারবো। এক শিফটে যদি করা যায় তাহলে কিন্তু ম্যানেজমেন্টটা সারা বাংলাদেশেই সম্ভব। 7:30 থেকে 10:30 পর্যন্ত করা গেল, ওটা তো সম্ভব হচ্ছে না। আর মহানগরীগুলোতে তো বিশাল বিশাল স্কুল আছে, সব বিশেষ করে মাধ্যমিকে, এগুলো তো 3-4টা সেকশনও আছে, সেইখানে তারা ব্যবস্থা করতে পারেন। কারণ আপনারা হয়তো শুনেছেন শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে যাদের মানে হিট ব্যবস্থা, এসি আছে বা ইত্যাদি আছে, ফ্যান আছে ইত্যাদি, সেখানে তো এক ধরনের সংকট, মানে বৈষম্য তো তৈরি হয়েই আছে। এখানে আরেকটি বৈষম্য, যদি বিকল্প ভাবে আমরা যেতে চাই, এটা মনে রাখা দরকার যে যেখানে লোডশেডিং এর কারণে আমাদের বাচ্চারা স্কুলে টিকতে পারছে না, সেখানে কি করে অনলাইনে যাবে?
কি করে টিভি দেখবে যেখানে লোডশেডিং এ কোনো ইলেকট্রিসিটি কানেক্টিভিটি নাই? এইসব চিন্তা করে একটা পরিকল্পনা করা খুবই প্রয়োজন, কারণ এই ধরনের বিপর্যয়ের মধ্যে আমাদের আগামীতেও হয়তো পড়তে হবে। সুখবর ডক্টর শামীম যেটা বললেন যে আগামীতে হয়তো অত হবে না, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ঝঞ্ঝা, এখানে বন্যা ইত্যাদি। আবারও আমি ঘুরে ফিরে বলবো নমনীয় স্কুল ক্যালেন্ডার, কিন্তু সেখানে ওই পরিকল্পনাটা থাকতে হবে যে ক্ষতি হয়ে গেল যে অঞ্চলের সেটা পুষিয়ে নেওয়ার জন্য সেখানে হয়তো শনিবারে খোলা রাখা যেতে পারে, হয়তো একটু দীর্ঘ করা যেতে পারে শ্রেণীকক্ষে পঠন পাঠন। তিনটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যে কোনো পরিকল্পনায়। শিক্ষার্থীরা এটার জন্য প্রস্তুত কিনা, শিক্ষকরা প্রস্তুত কিনা, শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত কিনা, না হলে তো এটা বাস্তবায়ন করা যাবে না। ভালো উদ্যোগ। নিশ্চয়ই অনেক ধন্যবাদ রাশেদা কে চৌধুরী আপনাকে। জনাব শামীম হাসান ভূঁইয়া, খুবই সংক্ষেপে জানতে চাচ্ছিলাম, যেহেতু আমরা বলছিলাম যে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, এবার হয়তো আমরা বলছি খরার কথা বলছি, হয়তো এর আবার শীঘ্রই দেখা যাবে যে অনেক ঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তখনও তো একটা সংকট হবে। তাহলে এবং শুধু তো শিক্ষা প্রতিষ্ঠান নয়, ব্যবসা বাণিজ্য যে কোনো কার্যক্রমের কথা চিন্তা করতে হবে। তাহলে ওই বিষয়গুলো আসলে এখন বোধহয় যদি সহনীয় আনতে হয়, সহনীয় করতে হয় এই ধরনের বিরূপ পরিবেশের সাথে, তাহলে বোধহয় আবহাওয়া অধিদপ্তর বা আবহাওয়াবিদ যারা আছেন তাদের একটা বড় ভূমিকা রয়েছে। ধন্যবাদ আপনাকে। এইটা কিন্তু আমরা অলরেডি শুরু করেছি, যেটাকে আমরা বলছি ইম্প্যাক্ট বেস ফোরকাস্ট। অর্থাৎ আমরা কত তাপমাত্রা বাড়বে, কত বৃষ্টি হবে, এটার সাথে সাথে আমাদের যে সকল সেক্টরে ইম্প্যাক্ট রয়েছে, যেমন এগ্রিকালচার সেক্টর, ফিশারিজ, লাইভস্টক, স্বাস্থ্যগত সেক্টর, এই সকল সেক্টরে বিভিন্ন দুর্যোগের বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট, এটা সব কিন্তু একরকম হবে না। এর জন্য কিন্তু আমরা অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রটোকল ডেভেলপ করেছি, যেটা খুব দ্রুতই আমরা করছি, সবগুলো দুর্যোগের জন্যই হয়ে যাবে। আমাদের কিন্তু দাহের জন্য কিছুটা করা হয়েছে, এবং এর কারণেই যে ট্রিগারিং আমরা বলছি যে এই তাপমাত্রার যে থ্রেশহোল্ড, যে টেম্পারেচার, সেটা ক্রস করার সাথে সাথে আমাদের কিন্তু অ্যাক্টিভ হয়েছে, অ্যাকশনগুলো অ্যাক্টিভ হয়েছে। আপনি দেখেছেন যে এবছর সিটি কর্পোরেশন এবং রেড ক্রিসেন্ট সোসাইটি ওনারা কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন, শ্রমজীবী মানুষ যাদের। তো এই ধরনের কিছু অ্যাকশন করলে আমরা জাতিসংঘের যে প্রতিশ্রুতি বা আমাদের সাথে যেটা কথা হয়েছে যে আর্লি ওয়ার্নিং, আর্লি অ্যাকশন, আমরা আশা করব এই কার্যক্রম আবহাওয়া অধিদপ্তর যারা আবহাওয়াবিদ আছেন আপনারা এটা অব্যাহত রাখবেন, তাহলেই আসলে ভবিষ্যতের জন্য কাজকর্ম খুব সহজ হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য। রাশেদা কে চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে শেষ করতে হচ্ছে। অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখতে আর্থিক খাতে সুশাসন ফেরানোর বিষয়ে সবার আগে মনোযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির আবাসিক প্রতিনিধি এডিমন গিন্টিং। ব্যাংক সহ 4 খাতের সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছেন তিনি। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াজিদ হাসান শাহ। জনাব শাহ, আপনাকে স্বাগত জানাচ্ছিলাম। বলা হচ্ছে 4টি খাতে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে ব্যাংক, রাজস্ব প্রশাসন, সরকারি কেনাকাটা এবং বিনিয়োগে। এখানে যদি সুশাসন নিশ্চিত না করা যায় তাহলে অর্থনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে। আমি যদি ব্যাংকিং নিয়েই বলি, যে ব্যাংকিং খাতে সুশাসনের কথা অনেক দিন ধরে বলা হচ্ছে, কিন্তু আপনি কি কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখেছেন যে এই ব্যবস্থা নেওয়া হলো, এর ফলে সুশাসন নিশ্চিত হবে? বলা যেতে পারে, তখন হয়তো বলা যাবে যে না, এখন আর কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা কেউ হস্তক্ষেপ করতে পারবে না। বাস্তবিক কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? ভাগ্যক্রমে বলতে হচ্ছে আমি এরকম কোনো পদক্ষেপ দেখিনি, বরং আমি উল্টো বলবো যে আমরা যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে দেখছিলাম যে জোর করে মার্জার করানোর কথা সবল এবং দুর্বল ব্যাংকের, এই ক্ষেত্রে যদি দেখা যায় যে উল্টা ফল হচ্ছে, সবল ব্যাংক দুর্বল হয়ে যাচ্ছে দুর্বল ব্যাংকের সাথে, এই ধরনের কাজ হলে তো আমাদের সুশাসন আরো বিঘ্নিত হবে। এখানে আমাদের দেশের আর্থিক খাতের জন্য যা প্রয়োজন, এডিবির কান্ট্রি ডাইরেক্টর বোধহয় এরকম কোনো কথা বলেছেন যে আমাদের ব্যাংকিং খাত হলো হার্টের মতো। আপনাদের অনুষ্ঠানে কিন্তু 8-10 বছর আগেও আমি এই কথাটাই বলছিলাম যে আমাদের পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরটাই কিন্তু হার্ট অফ দি ইকোনমি। এবং আনফর্চুনেটলি অনেক এই ধরনের যে ব্যাংকিং খাতে বিভিন্ন ধরনের কেলেঙ্কারি হয়েছে বা সুশাসনের ঘাটতি রয়েছে, আমাদের হয়তো একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়ে গেছে ব্যাংকিং খাতের বা আর্থিক খাতের ওভারঅল। আমাদের নন ব্যাংক ফাইন্যান্সিয়ালগুলোর অবস্থা তো আরো খারাপ, ব্যাংকিং খাতের থেকেও অবস্থা খারাপ।
সব মেলায় যদি আমরা কোনো পরিবর্তন না আনি এবং মানে যতই দেরি হবে ততই আমাদের ক্ষতি কিন্তু বাড়ছে, দিনকে দিন ক্ষতি বাড়ছে। আরেকটি বিষয় বিভিন্ন সময় অর্থনীতিবিদরা বলে থাকেন যে ব্যাংকিং কমিশন খুব দরকার, এইটা হলে পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনার কি মনে হয়? বাস্তবতা হলো ব্যাংকিং কমিশন তো আমাদের আগেও হয়েছে। ব্যাংকিং কমিশনের যে সুপারিশগুলো থাকে সেগুলো যদি আমরা বাস্তবায়ন না করি, অনেকটা আইনের মতো, আইন যদি থাকে বাস্তবায়ন না থাকে তাহলে তো কোনো লাভ নেই। হ্যাঁ, আমরা বলতে পারবো আইন আছে, অবশ্যই ব্যাংকিং কমিশন এসে কিছু সুপারিশ করবে, ভালো কথা বলবে, এডিবির কান্ট্রি ডাইরেক্টর যেটা বলছে, ওয়ার্ল্ড ব্যাংক কান্ট্রি ডাইরেক্টর যেটা হয়তো আগে বলেছে, আইএমএফ যেটা বলেছে, সেগুলি বারবার আসতে থাকবে। কিন্তু আমরা সেগুলি বাস্তবায়ন না করা পর্যন্ত তো কোনো পরিস্থিতির পরিবর্তন হবে না। বরং আমরা কি দেখছি, আমাদের স্ট্রেসড অ্যাসেট ব্যাংকিং খাতে কিন্তু বাড়ছে দিনকে দিন। আমাদের ইমিডিয়েট পাস্ট যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি কিন্তু কথা দিয়েছিলেন যে আমাদের স্ট্রেস অ্যাসেট বাড়বে না ওনার টেনিয়রে, কিন্তু সেটাও দেখা গেল বাড়ছে। এবং আমরা দেখছি যে 2010-12-তে যেমন বেসিক ব্যাংক কেলেঙ্কারি, হলমার্ক স্ক্যাম, এগুলি যে হলো, এগুলি কি এখন পর্যন্ত সমাধান হয়েছে? ওরকম কোনো শাস্তি হয়েছে যারা এর জন্য দায়ী? মানে তাহলে তো মানুষ আরো সাহস পাবে এই ধরনের ঘটনা ঘটার জন্য। এবং আমরা দেখছি ছোটখাটো প্রচুর ঘটনা ঘটছে, হয়তো ওই লার্জ স্কেলে এখনো ঘন ঘন হচ্ছে না, কিন্তু এখনো বেরিয়ে আসছে যে এই সমস্যা ওই সমস্যা। এগুলো না হওয়া পর্যন্ত তো আমাদের আর্থিক খাত ঠিক হবে না। এবং মানে দৃশ্যমান পদক্ষেপ তো লাগবে, বাস্তবায়ন লাগবে আমাদের সুপারিশগুলো। আমি আরেকটু বিষয়ে যেতে চাই। এই অনুষ্ঠানে আরেকটি বিষয়ে জোর দেওয়া হচ্ছে যে অর্থনীতির বহুমুখীকরণ। অর্থনীতির বহুমুখীকরণ আসলে তাহলে কোন দিকে নজর দিতে হবে? আমি যদি শুধুমাত্র রপ্তানির কথা বলি, খুবই স্বাভাবিক, বাংলাদেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণ নয়, কিন্তু আমি যদি অর্থনীতির বহুমুখীকরণের কথা বলি, আর কোথায় কোথায় নজর দিতে হবে? আমি 25 বছর যাবৎ বাংলাদেশে গবেষণা করছি। 25 বছর যাবতই আমি কিন্তু শুনছি যে বহুমুখীকরণের কথা, সেটা রপ্তানির ক্ষেত্রেই হোক, সার্বিক অর্থনীতির ক্ষেত্রেই হোক। আমরা যদি আপনি যে 4টা প্রসঙ্গ তুললেন, এই এডিবি কান্ট্রি ডাইরেক্টর যে 4টা প্রসঙ্গ তুলেছেন, সবগুলি কিন্তু ইন্টারলিঙ্কড। প্রথম কথা, আপনি মানব সম্পদ উন্নয়ন করতে গেলে আপনার এডুকেশনাল কোয়ালিটিও যেরকম বাড়াতে হবে, শুধু কোয়ান্টিটি না, কোয়ালিটি বাড়াতে হবে, স্কিলস ট্রেনিং থাকতে হবে, টপ কোয়ালিটি স্কিলস। আমরা যেমন বিভিন্ন দেশে কর্মী পাঠাই, কিন্তু আমরা রেমিটেন্সের দিক দিয়ে, হ্যাঁ, অনেক দেশের থেকে হয়তো আমাদের রেমিটেন্স বেশি আসে, কিন্তু আমরা যদি দক্ষ কর্মী পাঠাতাম বা ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার পাঠাতাম আরো বেশি, তাহলে কিন্তু আমাদের রেমিটেন্স ইনফ্লো অনেক বেশি হতো। ইন্ডিয়ার সাথে আমরা তুলনা করলে কিন্তু আমাদের রেমিটেন্স ওরকম আহামরি কিছু না। সুতরাং আমাদের অনেক কিছু করতে হবে, আমাদের পুরো মানে মানে হোলিস্টিক চেঞ্জ আনতে হবে। আমরা এই যে মাদ্রাসা এডুকেশনের কথা বলছি, হ্যাঁ, ধর্মীয় শিক্ষা অনেকের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু আমরা যে এই শিক্ষাটা দিচ্ছি এখানে যদি, এই কথাটা অনেকবার বলেছি, আরবিটা যদি ভালো মতো জানতো মানুষজন যারা মধ্যপ্রাচ্যে কাজের জন্য যাচ্ছে, তারা যদি ওখানে কনভার্স করতে পারতো ফ্লুয়েন্টলি আরবি ভাষায়, তাহলে কিন্তু অনেক ধরনের যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলোর উদ্রেক হতো না। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমরা যে শিক্ষা ব্যবস্থায় আছে সেই শিক্ষা তো যদি আসলে কোয়ালিটি এডুকেশন বা মানসম্পন্ন শিক্ষা না দেওয়া যায় তাহলে সমাধান হবে না। আপনি আরবি ভাষার কথা বলছিলেন, সত্যি যে যদি তার মাদ্রাসায় পড়ে যদি আরবি ভাষা তারা কথা বলতে না পারে কী লাভ হবে? আমি যদি ইংরেজির কথা বলি, ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত ইংরেজি পড়ানো হয়, তারপরেও তো একটা অভিযোগ হচ্ছে যে অনেকে শুদ্ধভাবে ইংরেজি লিখতে পারেন না, বলতে পারেন না। তাহলে এই শিক্ষার মানের দিকে আসলে নজর দেওয়া খুব দরকার। এবং সারা দুনিয়ায় স্টেম নিয়ে কথা হচ্ছে, মানে সায়েন্স ফিল্ডগুলো, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল ফিল্ডগুলো, ম্যাথমেটিক্স, এই ফিল্ডগুলো নিয়ে কথা হচ্ছে। এগুলোতে কিন্তু প্রচন্ড রকম এমফাসিস দেওয়া দরকার। আমরা যদি মানে অনেক বিশ্ববিদ্যালয় করি, আমরা যদি মান নিশ্চিত না করতে পারি যে বিশ্ববিদ্যালয় থেকে যতজন পাস করছে সবারই একটা বেসিক স্ট্যান্ডার্ড আছে, আমরা তো দুনিয়ায় কম্পিট করতে পারবো না। অবশ্যই বাংলাদেশ অনেক উন্নয়ন করেছে, এই ব্যাপারে কোনো দ্বিমত করার সুযোগ নেই, কিন্তু আমরা আশা করব যে সার্বিকভাবে মান বজায় রাখতে হবে শিক্ষা এবং সব ক্ষেত্রেই, তাহলে এই সংকটের সমাধান হওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ জনাব ওয়াজিদ হাসান শাহ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। গাজায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। নেতানিয়াহু এবং অন্যান্য কর্মকর্তাদের গ্রেপ্তার ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে ইসরায়েল, আর এতে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। জানাব আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। কতদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। তাতে মিত্রশক্তিরা যুক্তরাষ্ট্র সহ তারা খুশি এবং অভিবাদন জানিয়েছিল। এখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যখন এইরকম একটি উদ্যোগ দেখা যাচ্ছে,
সেই প্রচেষ্টার সাথে ইসরায়েলের পক্ষে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় যে ইসরায়েল এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দিতে সক্ষম হবে কিনা, আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আইসিসি আসলে রোম স্ট্যাটিউটের একটি বিশেষ বিধান বলে জাতিসংঘের অধীনে আইসিসি প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং এই আইসিসিতে আপনি জেনে থাকবেন যে 123টি দেশ আছে, এবং এইখানে একটি বিষয় হচ্ছে যে আইসিসির সদস্যভুক্ত দেশ যারা, তাদের জন্য আইসিসির এই যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়ন করার একটি বাধ্যবাধকতা রয়েছে। তবে এখানে উল্লেখ করা যেতে পারে সম্ভবত যারা শুধুমাত্র রোম চুক্তিতে স্বাক্ষর করেছে তারাই আসলে রোম চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো 123টি দেশের জন্য এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে। এবং এখানে একটি উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্র, তারপরে রাশিয়া, তারা এখানে স্বাক্ষর করে, এরা এগুলো স্বাক্ষর করেনি। এবং আপনি এখানে রাশিয়ার প্রেসিডেন্টের কথা বলেন, গত বছর ঠিক এরকম সময়, অর্থাৎ গত বছর মার্চ মাসে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যখন আইসিসির পক্ষ থেকে এই ধরনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো, এবং সেটির কারণ ছিল কি, অর্থাৎ ইউক্রেনে এখানে বেসামরিক লোকদেরকে তিনি হত্যা করেছেন, মানবাধিকার ভায়োলেট করেছেন, এবং জেনেভা কনভেনশন 1949 সেটি চরমভাবে ভায়োলেটেড হয়েছে। এই অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যখন জারি করা হলো, সেই সময় সাবেক রুশ প্রেসিডেন্ট, যিনি বর্তমান সময়ে প্রেসিডেন্ট পুতিনের একজন অন্যতম উপদেষ্টা, দিমিত্রি মেদভেদেভ, এটিকে টয়লেট পেপারের সাথে তুলনা করেছিলেন, বলেছিলেন এটিকে আমরা থোড়াই কেয়ার করি। অর্থাৎ এখানে যে বিষয়টি রয়েছে যে স্বাক্ষর করেনি যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলো খুব একটা কেয়ার করছে না। আরেকটি বিষয় হচ্ছে, তবে এখানে একটি উল্লেখ করার মতো বিষয় হচ্ছে যে যদি এই যে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা রোম স্ট্যাটিউটে স্বাক্ষরকারী দেশ বা অর্থাৎ 123টি দেশের মধ্যে যদি তারা ভ্রমণ করেন, সেই ক্ষেত্রে সেখানে গ্রেপ্তারের ক্ষেত্রে এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে। আইসিসির এখানে সনদে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে যে ক্ষমতাসীন যিনি প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আসলে গ্রেপ্তারের কোনো নজির এখানে নাই। এখানে আরেকটি বিষয় রয়েছে, আপনি যেটি বললেন যে এখানে ইসরায়েলের বিরুদ্ধে কেন বাইডেন এবং নেতানিয়াহু এইখানে তৎপর রয়েছে নিজে এই যে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানাটিকে এড়ানোর জন্য। এটি কারণটি হচ্ছে যে আইসিসির পক্ষ থেকে যদি গ্রেপ্তারি পরোয়ানা নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা হয়, এবং ধারণা করা হচ্ছে শুধু নেতানিয়াহু নন, তার যুদ্ধকালীন মন্ত্রিসভা এবং তার যারা শীর্ষস্থানীয় কমান্ডার যারা রয়েছেন তাদের সকলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এক ধরনের প্রক্রিয়া রয়েছে। এবং এটি করা হলে আন্তর্জাতিক পরিসরে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে এই রায় আসবে যে ইসরায়েল সত্যিকার গণহত্যা করেছে, মানবাধিকার এখানে তারা ভুলণ্ঠিত করেছে এবং তারা অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছে, যেটি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েল তো বটেই, মার্কিন যুক্তরাষ্ট্র যারা দীর্ঘ বছর ধরে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে তাদের এক ধরনের ইমেজ সংকটের মধ্যে তাদের পড়তে হবে। সুতরাং এই দিক থেকে বিষয়টি যতটুকু না ইসরায়েলের জন্য একটু দুশ্চিন্তার কারণ, তার চেয়ে অনেক বেশি দুশ্চিন্তার কারণ যুক্তরাষ্ট্রের জন্য রয়েছে। আবার আরেকটি মজার বিষয় হচ্ছে বৃহৎ শক্তিগুলির মধ্যে কিন্তু যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটেন এবং ফ্রান্স তারা কিন্তু আইসিসি স্বাক্ষরকারী দেশ। সুতরাং এটি একটি জায়গা রয়ে গেছে, দুশ্চিন্তার জায়গা রয়ে গেছে। কিন্তু ধারণা করা হচ্ছে যে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানার যেটি কথা ধারণা করা হচ্ছে সেরকম একটি কিছু আসতে যাচ্ছে, এবং সেরকম যদি কিছু একটা আসে সেটি ইসরায়েলের জন্য এই যে যুদ্ধকালীন যে সময়টি চলছে এই সময়টির জন্য তাদের জন্য একটি বিপর্যয়ের মতো অবস্থা। এবং অন্যদিকে যেখানে ইসরায়েলের নেতানিয়াহু যেটি বলে যাচ্ছেন যে তিনি আত্মরক্ষার অধিকার থেকে, অর্থাৎ গাজাতে তিনি হামলা চালিয়ে যাবেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত সত্ত্বেও তিনি সেটিকে অমান্য করে গাজায় হামলা চালিয়ে যাবেন এবং তিনি তার আত্মরক্ষার অধিকার থেকে বিচ্যুত হবেন না। সুতরাং এই সব কিছু মিলে যেটা দাঁড়াচ্ছে ইসরায়েলের বর্তমান অবস্থা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্ট্র্যাটেজিক যে অবস্থান রয়েছে সবকিছুর জন্য আইসিসির এই ধরনের সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা একটি সমস্যা ডেকে নিয়ে আসতে পারে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। নিশ্চয়ই ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যদি যুদ্ধ অপরাধের অভিযোগ আনা যায় এবং সে কারণে যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি ন্যায়সঙ্গত হয়, আইনসঙ্গত হয়, তাহলে নিশ্চয়ই বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবং তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে আইসিসি যদি এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেটা নিশ্চয়ই আইনসঙ্গত এবং ন্যায়সঙ্গত। এখন প্রশ্ন হচ্ছে যে কতটা স্বাধীন আসলে এই আইসিসি আপনি মনে করেন? না, এখানে আমরা যদি বলি আন্তর্জাতিক আইনের মানদণ্ড, ন্যায় বিচার ইত্যাদি যদি আমরা নিশ্চিত করতে চাই, সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আন্তর্জাতিক আইনের যতগুলো বিধানাবলী রয়েছে যেগুলি বলে বিশ্ব
সম্প্রদায় বা আন্তর্জাতিক রাজনীতি বা আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হয়, সেগুলো কিন্তু ব্যাপক অর্থেই কিন্তু সেগুলো কাজ করছে না। এখানে জাতিসংঘ ঠিক মতো কাজ করতে পারছে না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যদি তাদের সঠিক ভূমিকা পালন করতে পারতো, তাহলে এখানে কিন্তু 2000 সাল বা তার পরবর্তী সময় আইসিসির মতো এবং নিরাপত্তা পরিষদ যখন সিদ্ধান্ত নিল যে যুদ্ধবিরতি করতে হবে, সেই যুদ্ধবিরতি কার্যকর করতে পারা গেল না। না, যুদ্ধবিরতি একটি পর্যায়ে যুক্তরাষ্ট্র সহ যুদ্ধবিরতিতে কিন্তু সমর্থন দেওয়া, অর্থাৎ সর্বসম্মত সমর্থন থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদ সেই যুদ্ধবিরতি কার্যকর করতে পারেনি। সুতরাং এখানে আইসিসিকে আমি মনে করছি জাতিসংঘ এজ এ বডি এবং তার যে নিরাপত্তা পরিষদ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্গানটি রয়েছে, তার তুলনায় যদি সত্যি সত্যি এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা না যায়, তাহলে কিন্তু পুরো বিশ্ব ব্যবস্থাই আসলে ভেঙে পড়বে বলেই আশঙ্কা করা যেতে পারে। আমাকে শেষ করতে হচ্ছে না, ফরিদুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতে আবার কথা বলবো। এই ছিল ইটার স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।